হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তাসনিয়া মারুফ। চলুন দর্শক, আমরা তাসনিয়া মারুফের কাছে চলে যাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, কারণ তোমাকে দেখতে অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ। আপনাকেও মাশাআল্লাহ অনেক 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 সুন্দর লাগছে, থ্যাংক ইউ সত্যি সো অনেক মাচ। সুন্দর লাগছে। আচ্ছা, তুমি তো একজন সফল নারী উদ্যোক্তা। তো উদ্যোক্তা জীবনে তো অনেক কাজ, অনেক ব্যস্ত থাকছো। কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? আপু আমি এখন অনেক ব্যস্ত আছি, অনেক ব্যস্ত। আমার একটা বেবি আছে, আর বাচ্চাটা যেহেতু ছোট তাই নিয়ে আর একটু বেশি ব্যস্ততা দিন কাটাচ্ছি। আবার উদ্যোক্তা জীবনে এখন আগে রান্নার কাজ মানে করেছিলাম না, এখন আপনি আমার ইন্সপায়ার, আপনাকে দেখে আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি। আবার উদ্যোক্তা জীবন, বাচ্চা, আবার হাতে বানানো গহনা, সবকিছু মিলে অনেক ব্যস্ততা দিন মানে কাটছে। তোমার তো হাতে গহনা বানানো অন্যান্য বিষয়গুলো ছিল, তার সাথে অ্যাড হয়েছে রান্না। হ্যাঁ, তো রান্না। এখন মানে পুরাপুরি রান্নাটা আসলে তুমি সবসময় করি, ওটা শুধু তো ভিডিও আমরা করি। নানি দাদির কাছ থেকে শিখি, হ্যাঁ কিন্তু ওইটা নিয়ে, ওইটা যে একটা শিল্প, ওই শৈল্পিক ভাবে তুমি নিজেকে প্রস্তুত করছো। হ্যাঁ, এই জার্নিটা, তোমাকে অনেক অনেক অভিনন্দন এই জার্নির জন্য। থ্যাংক ইউ তোমার আপনাকে। উদ্যোগের নাম কি? আপনাকে দেখেই আমি মূলত ইন্সপায়ার হয়েছি রান্নার জগতে আসার, না হলে এমনি রান্না করি সবসময়, না, কিন্তু অবশ্যই। ওইভাবে মানে এইভাবে যে আমি একটা শিল্প বানিয়ে ফেলবো এরকমটা আমার ইচ্ছা ছিল না। আপনাকে দেখে, আপনার কাজ দেখে আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি এই কাজটার উপরে আগ্রহ প্রকাশ করেছি। থ্যাংক ইউ। দর্শক, আমরা কিন্তু তাসনিয়ার কাছ থেকে একটি ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে আমরা যদি কাউকে ফলো করি যারা ভালো করছেন, তাদের কি করব, যারা ভালো করছেন বা যারা কাজ করছেন তাদের ভালো দিকগুলো আমরা নিব। তাসনিয়া কিন্তু আমার ভালো দিকগুলো নিয়েছে এবং সে এটাই অনুপ্রেরণা পেয়ে সে নিজেও একজন রন্ধনশিল্পী হতে চাচ্ছে। তো আমরা প্রত্যেকের কাছেই কিন্তু কিছু না কিছু শিখতে পারবো। যেমন আজকে ও এসেছে আমাদের অনুষ্ঠানে, আমরা ওর কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখবো। তো আমরা যেখানে থাকি না কেন, আমরা চেষ্টা করব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা, লালন করা এবং পালন করা। তোমার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম তাসনিয়া কালেকশন বিডি, আর এক রান্নার পেজ হলো তাসনিয়া শখের রান্না এন্ড ব্লগ। আচ্ছা, তাসনিয়া কালেকশন বিডিতে কি কি জিনিস আছে? তাসনিয়া কালেকশন বিডিতে আছে হাতের তৈরি গহনা আছে, শো পিস আছে, সাবান মানে যেগুলো আমি নিজে তৈরি করি, তেল আছে, খাঁটি সরিষার ঘানি ভাঙানো তেল নিয়ে করতেছি, আবার শাড়ি, থ্রি পিস, ছোট ফুল, এই ধরনের জিনিসগুলো আছে। চমৎকার। দর্শক, আমার কিন্তু সৌভাগ্য হয়েছিল তাসনিয়ার যে সোপ সে তৈরি করে আয়ুর্বেদিক, সেই সোপটা ব্যবহার করার, এবং আমি কিন্তু রেজাল্টটা অনেক ভালো পেয়েছি। আপনারাও চাইলে কিন্তু তাসনিয়া কালেকশন বিডি থেকে এই সোপ গুলো বা ও যে কথাগুলো বললো, যে প্রোডাক্ট গুলো, আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই বিষয়ে আমরা পরে আরো আলোচনা করব। তোমার উদ্যোক্তা জীবন শুরু আসলে কিভাবে হলো, কত সাল থেকে? আমার উদ্যোক্তা জীবন শুরু হয়েছে, অনুপ্রেরণা কে ছিল? আমার উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণা আমার বাবা, আমার বোন, আমার মা, এরাই। মানে কারণ ওরা ওনারাই আগে থেকেই ওনারা বিজনেস করে। আচ্ছা। ওটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি ওনারা বিজনেস করতেছে। আচ্ছা, আচ্ছা। সেটা দেখেই আমি ওইভাবে আসলে করতে পারিনি, কিন্তু যখন আমার 2020 সাল করোনার সময়টা, তখন আমি বাসায় বসে থাকতাম, এবং বাসায় বসে থাকার সময় আমার খুব বোরিং লাগতো, খুবই খারাপ লাগতো, আমার একা একা ভালো লাগতো না। আমার হাজবেন্ড যখন চলে যেত অফিসে, সারাটা দিন, আমার তখন তো বেবি ছিল না, সারাটা দিন আমার একা একা বাসায় থাকতে হতো, সময় কাটতো না। তখন আমি ভাবলাম যে আমি কি করব। করলাম, আমি অনলাইনে পোস্ট দেখলাম, একজন লিখছে যে সেল জবের মাধ্যমে যে আপনার প্রোডাক্ট আমি সেল করে দিব, প্রফিট যেটা হবে সেটা আমার, আর ওনার টাকাটা ওনাকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি যখন ওনাদের নক করি যে আপু আমি কি এই জবটা করতে পারবো কিনা, পরে বলছে অবশ্যই আপনি এই জবটা করতে পারবেন। তারপর আমি
বললাম যে আমাকে একটু বুঝিয়ে দিন কিভাবে কাজটা করব। তখন ওরা আমাকে বুঝিয়ে দেয় যে এভাবে এভাবে আপনি সেল করবেন। ধরেন আপনাকে একটা প্রোডাক্ট আমি 250 টাকায় দিলাম, আপনি 250 টাকার উপরে যদি 300 400 যেটাই সেল করবেন ওটাই টাকাটাই আপনার প্রফিট থাকবে। তো আমি দেখলাম যে বাইরে তো আর যাচ্ছি না, ঘরে বসে তাহলে করি, সমস্যা তো আর নেই। পরে যখন আমি করলাম এক সময় দেখলাম যে আমি এইভাবে আর্ন করতে করতে মানে 3000 টাকা ইনকাম করে ফেলছি। এটা আমার এত ভালো লাগছে আপু, আমি আমার হাজবেন্ডকে বলি যে এই দেখো আমি 3000 টাকা ইনকাম করে ফেলছি। আমি এবার এই টাকা দিয়েই আমি ওকে বললাম আমার হাজবেন্ডকে যে 3000 টাকা যদি আমারই প্রফিটটা থাকে তাহলে না জানি ওনাদের প্রফিটটা আরো কতটা আছে। কারণ আমি যদি এখন নিজেই এই প্রোডাক্টগুলো আমি তো বুঝতেছি যে কোন প্রোডাক্টগুলো এখন রানিং এ চলছে, তো আমি যদি ওই প্রোডাক্টগুলো নিয়ে আসি তাহলে আমার সেল বেশি হলে আমি যদি কম লাভেও সেল করি তারপরও সেলটা আমার থাকছে, প্রফিটটা আমার ওইভাবে তাকে দেওয়া হবে না। পরে বলছে তুমি যদি ঘরে বসে কিছু করতে চাও করতে পারো। ও আমাকে আপু সব সময় মানে শুরু থেকে শেষ এই যে এখন পর্যন্ত সব সময় আমাকে সাপোর্ট করে। আজকে আমাকে সাথে করে নিয়ে আসছে, শুধু আজকেই না, কোনো প্রোগ্রামে আমাকে যে মানে আমাকে নিয়ে যাবে, নিয়ে আমাকে গাড়ি করে নিয়ে দিয়ে আসবে, আবার যে নিয়ে আসবে। আর যদি সাথে থাকে আমাকে দরকার এই যে এখন যেমন বসে আছে সে কিন্তু আমাদের ইয়ার বাহিরে এরকমই সবসময় করে। আসলে দর্শক, ফ্যামিলি সাপোর্ট অনেক বড় একটা বিষয়। আপনি তো শুনলেনই তাসনিয়ার মুখে। আমরা যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করি আমাদের ফ্যামিলি সাপোর্টটা একটু বেশি দরকার। এভাবে যদি পরিবারের যিনি হাজবেন্ড আছেন বা যিনি অভিভাবক আছেন তিনি যদি এভাবে আমাদেরকে সাপোর্ট করে তাহলে নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারে। আসলে প্রত্যেকের ভেতরেই কিন্তু কিছু না কিছু হচ্ছে ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দেন, ভালো জিনিসের ক্ষমতা। তো সেটা যদি আমরা ইউজটা ঠিক মতো করতে পারি তাহলে আমরা কিন্তু সফলতা অবশ্যই পাবো। তোমার ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট পাও? যেমন ভাইয়া সাপোর্ট করেছে, তোমার বাবা মা ভাই বোন এবং বন্ধু বান্ধবের সাপোর্টটা কেমন, ফ্রেন্ড সার্কেল? ফ্রেন্ড সার্কেলে সাপোর্ট সত্যি কথা বলতে আমি পাইনি কখনো, কারণ আমার বাবা মা ভাই বোন এরাই আমার সব থেকে বড় বন্ধু। সে এই বন্ধুদের সাপোর্টটা আমি সব সময় পাই। আমার আম্মু বলতো, আমি একটা প্রোডাক্ট নিয়ে এসে যখন সেল করতে না পারতাম আমার আম্মু বলতো তুমি কষ্ট পাবে না, ওই সেলগুলো আমার কাছে দিয়ে দিবা, আমি আমার দোকানে আমাদের আছে বিজনেস আছে গ্রামে, বসে আমি ওইখানে সেল করে দেবো, কিন্তু তুমি টেনশন করবে না যে আমার এটা সেল হলো না, এটা নিয়ে বসে থাকবে না। তুমি নতুন তুমি দেখো, যেহেতু তুমি অনলাইন বিজনেস করো, অনলাইনে কোন প্রোডাক্টটা চলছে রানিং কোনটা যাচ্ছে তুমি সেই প্রোডাক্টগুলো নিয়ে আসো, নিয়ে এসে সেইভাবে কাজ করো। আমার বোন তাদেরও বিজনেস, তারাও আমাকে একই কথা বলে যে তুমি ই করো। হ্যাঁ, তো আমার আপুরাও এরকম বলে, যে আমার আপু দুলা ভাই এরা অনেক সাপোর্ট করে আমাকে, সবসময় বলে যে নিয়ে আসো তুমি, প্রবলেম নাই তো, আমাদের তো দোকান, যেহেতু আমার তো কোনো শপ নাই, যেহেতু সেহেতু তুমি অনলাইনে তুমি দেখো কোনগুলো তোমার চলে, যেগুলো না চলে আমাদের কাছে দিয়ে দাও, আমরা দোকানে সেল করে দেবো, তুমি টেনশন করো কেন। তাই আমি আর ওইভাবে আর এই জন্য আমার পিছনে ফিরে তাকাতে হয় না আপু, যে আমার এটা চলছে না এরকম নিয়ে কোনো টেনশন বা এই ধরনের কোনো কিছু ফেস করতে হয় না আমার কখনোই। আসলে দর্শক জানতে হবে যে কি কি প্রোডাক্ট চলছে। আসলে আমাদের ডিজিটালি ট্রেন্ড হতে হবে এবং সবসময় আপডেট থাকতে হবে ক্রেতাদের সাথে। এখন তো ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, এবং আপনি যদি ডিজিটালি ট্রেন্ড হন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি গ্রাহকের খুব কাছাকাছি যেতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন পণ্যের ট্রেন্ড চলছে। আসলে আমাদের ডিজিটালি ট্রেন্ড হতে হবে। সবসময় আমাদেরকে দেখতে হবে যে কি গ্রাহকের পছন্দ, কি কি পণ্যের চাহিদা চলছে, কি ট্রেন্ড চলছে, কি নিলে আমার সেল হবে। সবসময় আপডেট থাকতে হবে, প্রতিনিয়ত কানেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা হতে পারবেন। আর একগাদা পণ্য আপনি আপনার ব্যবসায় উঠালেন আর তারপর দেখলেন যে সেগুলো সেল হলো না, এটা কিন্তু আপনার জন্যই হচ্ছে অলাভজনক হবে, ক্ষতি হবে। সো আমাদেরকে ডিজিটালি অবশ্যই ট্রেন্ড হতে হবে। আচ্ছা, তুমি তো বিজনেস শুরু করলে, তো কত টাকা দিয়ে তোমার বিজনেসটা শুরু ছিল? মূলধন কতটুকু? আমার মূলধন ছিল 3000 টাকা। ওই সেই 3000 টাকা, যে 3000 টাকা আমি সেল জব করে আর্ন করছিলাম। আমার হাজবেন্ডকে নিয়ে আমি প্রোডাক্টগুলো কালেক্ট করি, 3000 টাকার মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো আমার চলবে, আমি কোনগুলো সেল করেছি, তখন ওইগুলো এনে আমি অনলাইনে পোস্ট করি, এবং অনলাইনের আগেই আমার অফলাইনেই সেল হয়ে যায় আনার সাথে সাথে। যেমন আমি অনলাইনের জন্যই এনেছি, আমি তখন গোল্ড পলিশ জুয়েলারি আইটেমগুলো ফার্স্টে উঠাইছিলাম। তখন আমার বোন
বোনই একজোড়া মনে করেন বালা নিয়ে গেছে। আমার কাজিন মানে নিজেরা, হ্যাঁ ভালো ছিল, মানে কি কি প্রোডাক্ট হ্যাঁ গ্রাহকরা পছন্দ করবে তুমি সেইভাবে চুজ করে হ্যাঁ নিয়েছো। আমি 3000 টাকার পণ্য মানে এক সপ্তাহের মধ্যে 6000 টাকা বানাই ফেলছি। বাহ দারুণ। 6000 টাকা নিয়ে তারপরে আবার এটা কত প্রোডাক্ট আনলাম। সালের ঘটনা? 2020 সালে আপু। 20 সালে, হ্যাঁ আচ্ছা। পরে আমি ওই 6000 টাকার প্রোডাক্ট পরে আবার কালেক্ট করে এনে তারপরে আবার অনলাইনে ছাড়ার আগে নিজেদের মধ্যেই মানুষ নিয়ে নেয় আরো কিছু। তো ওইভাবেই টাকাটা বাড়ে এবং আমি আর ওই টাকাগুলো আর অন্য কাজে খাটাই না, ওইভাবেই রেখে দিই মূলধনটা, যে আমি ওইভাবেই প্রোডাক্টগুলো মানে বিজনেসটা বড় করি আর কি। আচ্ছা। ওইভাবে প্রোডাক্ট এনে তারপরে সেল করি। এই করতে করতে এক সময় এখন একটা মেলার প্রপোজাল পাই যে মেলা হচ্ছে, স্টল নিয়ে মেলা করতে পারবো। এখন আমার খুব ভয় পাইছি, যেটা সত্য কথা, কারণ আমি তো আগে পরে কখনো মেলা করিনি, আমার কোনো ধারণা নেই। তারপরে আমার বাচ্চাটা তখন 12 মাস বয়স, মানে 1 বছর হয়েছে কিন্তু তাও না হওয়ার মতো, মানে হাঁটি হাঁটি পা কেবল এক পা দেয় আর এক পা পড়ে যায় এরকম সময়। এখন আমি ভাবতেছি এখন মেলা, তারপরও মেলাটা 1 মাসের রোজা, পুরো ফুল রোজার। ফুল রোজাই হ্যাঁ হবে? হ্যাঁ পুরো এটা ফুল অনেক রোজা। challenge ছিল হ্যাঁ তোমার। ফুল পুরো রোজার 1টা মাস তোমার মেলা করতে হবে। তখন আমার তো সেল করার ওই ব্যাপারে আইডিয়া অতটা নেই আপু। আমি অনলাইন বিজনেস করছি কিছুদিন রানিং শুরু করেছি। এখন আমার বাচ্চাটা ছোট, দ্বিতীয় পুরো ফুল আমি নিজেও রোজা রেখেছি। পুরো রোজা রেখে আবার যেখানে মেলাটা নিয়েছি আপনারা জানেন মিরপুর ডরিন ভিনচেতা যেটা, ওইখানে 1 মাসের মেলা, পুরো পহেলা রোজা থেকে শুরু, লাস্টে ঈদের আগের দিন পর্যন্ত রোজা হবে। এখন অনেক ভয় পাচ্ছি, এবার প্রোডাক্টেরও অনেক দরকার, কারণ 1টা মাসে মেলা করতে গেলে অল্প প্রোডাক্টে হবে না, আমার যে টাকাটা ওটাই হবে না। তখন আমি ফার্স্টে আমার শাশুড়িকে জানাই যে আম্মু আমি একটা করব, এভাবে একটা মেলা করব, কিন্তু আমার তো কিছু টাকার প্রয়োজন, এখন আপনি যদি আমাকে কিছু হেল্প করেন অল্প কিছু তাহলে হবে। পরে আমার শাশুড়ি হঠাৎ করে বললাম আর বললো যে আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, তুমি 10,000 টাকা নিয়ে শুরু করতে পারো। কারণ আমার কাছে এখন এই মুহূর্তে সবারই ফ্যামিলির একটা প্রবলেম থাকে। দেন আমাকে আমার শাশুড়ি আম্মু 10,000 টাকা দিল, আমার নিজের আম্মু 10,000 দিল, আর আমার নিজের বোন 10,000 দিল। টোটাল 30,000 টাকা নিয়ে আমি প্রোডাক্টগুলো উঠাই ডরিনে। 1 সপ্তাহ সেলে পরে যে টাকা আসে ওই টাকা দিয়ে আবার প্রোডাক্টটা মানে আর কি একটু যাই হোক একটু বেশি হলো, যে 1টা মাসের জার্নিটা যাবে, সমস্যা নেই। কিন্তু তারপরও আমার বাচ্চা নিয়ে আমার অনেক প্রবলেম হতো। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে, আমার হাজবেন্ড অফিসে যাবে 9টার মধ্যে, আমার তাকে অফিস ধরিয়ে দিয়ে, হ্যাঁ বাবুকে নিয়ে, হ্যাঁ বাবুর বয়সটা অনেক কম, তারপরে তাকে নিয়ে চলে আসতাম। আমার হাজবেন্ড আমাকে ডরিনে নামাই দিয়ে যাইতো। কোনোদিন যেদিন সময় পারছে নামাই দিয়ে গেছে, সময় যেদিন পারে নাই তখন আমার একাই যাওয়া লাগছে। এভাবে 1টা মাস আমি বাবু ঘুমায় যেত মেলার মধ্যে, তখন আমি ওকে নিচে মানে স্টলের নিচে বড় মোটা কাঁথা নিয়ে গেছিলাম, একটা কম্বল নিয়ে গেছিলাম যাতে বাতাসটা না হয়, ওইভাবে রেখে ওকে যখন ঘুমায় যেত তখন ওই নিচে আমি ঘুম পাড়ায় রাখতাম। দুপুরবেলা কেউ মানুষ তো কম হতো, আর ও তখন বেস্ট মিল্ক করতো, তখন আমি ওইভাবে ওকে ঘুমায় থাকতো। পরে আমি এরকম করে আপু আমার পুরো 1টা মাস আমি কাটাইছি, এবং আমি সবার টাকা সবাইকে আবার ওই মাসেই আমি দিয়ে দিছি, ওই সেল হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ লাভ ছিল, অনেক কষ্ট করে লাভ করেছি, কিন্তু মানে পরিশ্রমটা যত হয়েছে আসলে প্রথম তো ফার্স্ট যার জন্য আমি, হ্যাঁ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি ওই 1 মাসের জার্নিতে আমি যে অভিজ্ঞতা আমি এখন করি, যদি আমার দেখি যে আমার কাছে মেলাটা হচ্ছে সেইভাবে যদি দেখি তাহলে আমি মেলায় অ্যাটেন্ড করি। আবার আমরা মেলা অর্গানাইজ করি, যে আমাদের প্যানেল আছে, আমরা প্যানেল সহ মেলা অর্গানাইজ করি, যেখানে পাই ভালো। হ্যাঁ ঢাকার মধ্যে সেরকম না, ঢাকার বাইরে এখনো মেলা অর্গানাইজ করে নিয়ে আপু, ঢাকার মধ্যেই করেছি। তবে স্পেসটা ভালো পেলে এখনো মেলা করার ইচ্ছা আছে, মানে সময় পেলে একটা মেলা করি। যাই হোক তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি অনেক কষ্ট করে এতদূর পর্যন্ত এসেছো এবং ফিউচারেও আরো ভালো কিছু করবা, কারণ যারা পরিশ্রমী হয় তারাই কিন্তু দিন শেষে তারাই বিজয়ী হয়। তুমি পরিশ্রমী মানুষ, তুমি কোথাও ঠেকবে না। ঠেকে কারা জানো? যারা ওই যে একটু অলস থাকে, এত পরিশ্রম করতে চায় না, আরেকজনের উপর নির্ভর থাকে। কিন্তু তুমি এতটুকু বাচ্চা নিয়ে নিজেই তোমার জার্নিটা শুরু করেছো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সবার এই সাহসটা হয় না, তুমি এই অল্প বয়সে এই সাহসিকতা দেখিয়েছো, আমি এটাই বলবো। আচ্ছা তোমার সিগনেচার পণ্য কি? আমার সিগনেচার পণ্য গোল্ড পলিশ জুয়েলারি, যেগুলো মানে 7 থেকে 8 বছরের গ্যারান্টি থাকে।
যেগুলো পরবর্তীতে আপনি যদি কোনো আমাকে না পান বা যদি ধরেন কালেক্ট করেন আমার থেকে কোনো প্রোডাক্ট, আপনি সেটা স্বর্ণকারের দোকানে গিয়ে এটা পলিশ করিয়ে নিতে এটা পারবেন। কি তুমি নিজে হাতেই করো? আমি পলিশটা আমি করাই নিয়ে আসি ও আপু। আচ্ছা, আর পরে। যদি আমার মাধ্যমে না হয় তাহলে আপনারা যে কোনো দোকানে গিয়ে স্বর্ণকারের দোকানে গিয়ে ওই প্রোডাক্টটা আপনারা ইয়ে করতে পারবেন, পলিশ করাতে পারবেন। তবে আমার গ্যারান্টি থাকে 5-7 বছরের। এখন তো তুমি হচ্ছে উদ্যোক্তা হয়েও আছো, আবার রন্ধন শিল্পীতেও আছো। হ্যাঁ, যোগ আর দিয়েছি। কি কি করছো এছাড়া? রন্ধন শিল্পীতে যোগ দিয়েছি আপনাকে দেখে, কিন্তু আপনাকে ইন্সপায়ার হয়ে আমি রান্নার কাজে, রান্না আমরা সবসময় করি, না, আপনারা আমরা অবশ্যই। সবাই সবসময় রান্না করি। যেমন আমার ফ্যামিলি, মা বাবা দাদা দাদি সবাই করে আসছে, দেখে আসছি। এটাই নিয়ম। কিন্তু একটা মানুষ কাজের উপর যে এটা সাফল্য আনা যায় বা এটা যে রন্ধন শিল্প হিসাবে গড়ে তোলা Art, যায়, এটা cooking is আর্ট, art, এটা এটা আমার মানে আমি ওটা কখনো অত সেভাবে দেখিনি, কিন্তু যখন আপনাকে দেখেছি যে আপনি এভাবে সব জায়গা যেহেতু করছেন, আপনার উপরে আমি ইন্সপায়ার হয়ে মনে করেন আপনিই আমার আইডল। Oh my God, thank you রান্নার so much. আইডল যদি আমি কাউকে বলতে চাই তাহলে আপনাকেই বলবো। হাসিনা আনসার আপুই আমার আইডল, আমি তার থেকেই আমি রন্ধন শিল্পে যোগ দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার প্লেজার যে তুমি আমাকে ফলো করো এবং আমার হ্যাঁ, ভালো আপু। জিনিসগুলো তুমি নিচ্ছ। দর্শক, আসলে আমরা কিন্তু তাসনিয়া যেটা বললো যে আমরা কিন্তু নানি দাদির কাছ থেকেও রান্না শিখি, এবং আমার মায়ের হাতের রান্না, প্রতিটা মানুষেরই কিন্তু মায়ের হাতের রান্না পৃথিবীর সবচেয়ে মজা, আমি বলবো সবচেয়ে বড় শেফই হচ্ছেন আমাদের মা। হ্যাঁ, আমরা কিন্তু সেভাবে শিখে আসি, কিন্তু তারপরেও আমরা কেন প্রাতিষ্ঠানিকভাবে শিখবো? দেখেন, আমরা কিন্তু সরেও বাসায়ও শিখতে পারি না, কিন্তু আমরা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য কিন্তু স্কুলে যাই। তো রান্নারও কিন্তু একটা গ্রামার আছে, বেসিক আছে, সেটা জানার জন্য অবশ্যই রান্নার কোর্সগুলো করতে হবে এবং হচ্ছে লেভেলগুলো কমপ্লিট করতে হবে। আগে তো নানি দাদি যারা ছিলেন তারা অনেক সুন্দর করে, আমার মায়েরাও রান্না করতেন, এত সুন্দর হাইজিন হ্যাজার্ড মেনটেন করে এবং টেবিলে দিতেন, এবং অনেক কিন্তু প্রশংসা পেতেন। কিন্তু তখন না ছিল সার্টিফিকেট দেওয়ার কোনো নিয়ম, না ছিল কোনো সম্মাননা। কিন্তু এখন দেখেন, এই জেনারেশন আমরা কত লাকি, তাই না? আমরা যে কাজটা করছি, আমরা কিন্তু কাজের স্বীকৃতিটা পাচ্ছি, আমরা সার্টিফিকেট পাচ্ছি, আমরা সম্মাননা পাচ্ছি। তাহলে কেন নয় আমরা পিছিয়ে থাকবো, কেন আমরা আগে বাড়বো না? অবশ্যই তাসনিয়ার মতো আরো সবার জন্য আমি বলবো অনেক অনেক শুভকামনা। মোস্ট ওয়েলকাম আমাদের রন্ধন শিল্প জগতে, কারণ এই শিল্পটা হচ্ছে অপার সম্ভাবনাময় একটি শিল্প। রান্নার ব্যবসায় কোনো লস নেই। তুমি কি বলো? হ্যাঁ আপু, আমি নতুন শুরু করেছি যেহেতু আমার একটা প্রোডাক্ট অবশ্য সেল হয়েছে। সেটা মানে আমি নতুন শুরু করার মধ্যেই একটা প্রোডাক্ট ছিল হচ্ছে পিনাট বাদামটা, মানে বাদাম পিনাট ও, বাদামটা আচ্ছা, ইয়া আচ্ছা। করে ওটাই সেল হয়েছে। আচ্ছা, আর আগে আমি রান্নার কাজ করতাম, কিন্তু আমার একটা পেজ ছিল, পেজটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমার মন ভেঙে এটা গিয়েছিল। কত বছর আগে? এটা এই 2020 সালের পরেই, মানে আমার আগে ফার্স্ট পেজই হলো আমার তাসনিয়া কালেকশন বিডি। আচ্ছা, পরে আমি রান্নার জন্য এমনি একটা পেজ খুলেছিলাম, তবে রান্না জন্য বলতে মানে আচার বা ই আচার নিয়ে, রসুনের আচারটা নিয়ে, এটার উপরে ডিপেন্ড করেছে, অন্য কোনো কিছু না, জাস্ট রসুনের আচার। তখন আমি রসুনের আচার আর পিনাট বাদামটা অনেক সেল করেছি। দুইটাই হেলদি আইটেম, এটা কিন্তু অনেক ভালো চলছে। হ্যাঁ, এই দুটাই আমি অনেক সেল করেছি তুমি আপু। এটা আবার শুরু করো। এটাই এখন আবার এই যে শুরু করেছো। করছি। হ্যাঁ, আচ্ছা, তুমি তো হচ্ছে অনলাইনে বিজনেস করছো, তো অফলাইনেও তো করতে পারতে, তাহলে অনলাইনেই বা কেন? কি বেবি ছোট এজন্য? না আমি ফার্স্টে যখন ঢাকা আসি 2000 আমার 18 সালে বিয়ে হয়, আর আমি 19 সালে ঢাকা চলে আসি। আচ্ছা, তখন আমি ঘরে বসে থাকতাম, এই অনলাইন জগতের আগেই আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমি চলো একটা জব করি। তো আমাকে বরাবর কখনোই জব করতে দিতে চায় নাই ফার্স্টে, যে জব করার দরকার নাই, আমি তো করছি। পরে আমি বললাম যে আমি তো আসলে টাকার জন্য তো আর জব করবো না, সবকিছু তো সময়ের টাকার জন্য হয় না। হ্যাঁ। বাসায় বসে থেকে বোরিং হচ্ছে, নিজের মিজাজ খিটখিট হয়ে যেত আপু। কারণ সারাটা দিন আমার হাজবেন্ড যখন চলে যেত, পুরো সারাটা দিন আমি কারোর সাথে কথা বলতাম না, একটা রুমেই পড়ে মানুষ কিন্তু থাকতাম। এভাবে ডিপ্রেশনে চলে যায়। আমি আমার ভালো কথাও আপু ভালো লাগতো না, মানে আমার সাথে যদি ভালো কথাও বলতো তাও আমার ভালো লাগতো না, আমার তাকে বিরক্ত লাগতো এক কথায়। পরে আমার ওকে বললাম যে আমি একটা জব করি। পরে বললো আচ্ছা ঠিক আছে। ও মনে করছে যে আমি মনে হয় ফান করতেছি এইভাবে। তখন আমি মিরপুর একেই আছি, ওই 1 নম্বরে মুক্ত বাংলায় রিসেপশনের একটা জব পাই। পরে ও আমার হাজবেন্ডে গেছে আমার সাথে, গিয়ে ওইখানে সিগনেচার সবকিছু করে আসছে যে আমি কাল থেকে এখানে এসে জয়েন করব। তো আমি সকাল সকাল শীতের সময় সকাল সকালে উঠে রান্না টান্না করে ভোরে ভোরে আমার বলছে 7টার সময় এখানে যেতে। তো আমি গোসল টুসল করে সম্পূর্ণ রেডি, বোরখা পরে টরে আমার নিজের যে রেডিটা আমি সেটা করে নিয়েছি। এখন ওকে ডাকতেছি উঠো, বলছে থাক করার দরকার না। আমি কোনো না উঠো। তারপরে উঠছে, উঠে এখন নিচে গেছি, রিক্সা ডাকছি, রিক্সাওয়ালা মামাকে, মামা এদিকে আসো, এই মামা এদিকে আসো বলছে, মামা চলে আসছে।
ভাড়া নিয়ে কথা বলতেছে যে কত টাকা ওইখানে, এর মধ্যে বলতেছে কি ও আমার হাতটা এভাবে ধরে ফেলছে, হাতটা ধরে বলতেছে শোনো তোমার জব করার দরকার নেই। কেন? কয় তোমার জব করলে আমার কাছে মনে হচ্ছে আমি কি যেন হারিয়ে ফেলতেছি। ও মাই আমি আমি আব্বু আমি পুরো হয়ে গেছি। এখন হয়ে আমি যে হাসবো নাকি আমি রাগ করব যে আমি মানে কি সে করব, এভাবে বলছে যে আপনি আর কিছু আমি রাগ করতে পারতেছি না যে না, সে right. তার কথাটা যেভাবে, আমি রাগ করতে পারছি না, কিন্তু আমার ভিতর থেকে রাগে ফেটে যাচ্ছে যে আমার এখন অলরেডি ওর ওই কথা বলার পর পরে আমাকে ফোন দিচ্ছে যে আপু আপনার আর কত টাইম আছে। আমি তখনও বলতেছি আপু আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি, সমস্যা মানে নেই। তুমি ভাবছো হয়তো ম্যানেজ হ্যাঁ। করে দিয়ে আসতে পারো। তখন ফোন কেটে আবার ওকে বললাম যে আমি আমি যাই। পরে বলছে থাকবে, তুমি মাসে এখানে কয় টাকা ইনকাম করবা? পরে বলছে আমার স্যালারি বেশি দেয় না আপু, 8,000 টাকা দিছে। আচ্ছা। পরে আমি বলছি যে 8,000 কয়, ওই 8,000 আমি তোমাকে এক্সট্রা দিয়ে দেবো প্রতি বেতন থেকে, ওই আমি তোমার জব করার দরকার নাই। আমি বোরখা পরে আমি আর ওর সাথে কথা নাই, আমি সোজা হেঁটে বাসায় চলে আসছি। বাসায় চলে আসছি ওই পর্যন্ত। তারপরে এরপর থেকে আমার online-এ- তারপরে যে অনলাইন করলে তো আমাকে আর সমস্যা কিছু বলবে না। হ্যাঁ। তারপরে আমি পেজ খুলেছি অনলাইন। এরপরে ওই যে শিডিউল দিল যে আর করোনার মধ্যে বেরোতে পারবে না, তখন তারপর থেকে আমি অনলাইন বিজনেসটা কালেক্ট করেছি। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি তো অনেক কিছুই করো, তার মধ্যে আমি আরেকটা জিনিসও জানলাম তুমি কবিতাও লেখো। হ্যাঁ আপু, আমি তো কবিতা এটা কেন লিখি। আসলো মাথায়, আর কবে থেকে এই কবিতা লিখছো? আপু আমি ক্লাস 3-4 যখন পড়ি তখন আমি অনেক কবিতা লিখতাম। আমার কবিতা লিখে আমাদের গ্রামে যে ধরেন এরকম আছে না যে আমরা ক্লাস 3-4 পড়ি, এমনি তারা স্যার না মাস্টার না কোচিং করানোর মতো কিছু বড় শিক্ষিত মানুষ এসে যে তোমাদের কোচিং করায় ক্লাস করায় এরকম, তাদের কাছে তখন আমি পড়ি প্রাইভেট এরকম। তখন আমার ইগুলো আনিছে যে সবাইকে বলছে তোমরা সবাই একটা করে কবিতা লিখে নিয়ে আসবা। তখন আমি একটা করে কবিতা লিখে আনছি এবং আমার কবিতাটা দেখে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি কবিতা লিখো? পরে আমি বলছি যে আমি লিখি, আমার কবিতার বই আছে। তখন যে আমাদের বাংলা খাতা ছিল ইয়া করা, বাংলা Line খাতায়, করা, হ্যাঁ হ্যাঁ, লাইন বুঝতে করা পেরেছি। বাংলা খাতায় লিখে ওই বাংলা খাতা ছিল ওইটাকে 5 কবিতার টাকার, বই বানাইছো। ওইটাকে আমি কবিতার বই বানাই ফেলছি। বাংলা খাতায় আমার প্রায় 41টার মতো কবিতা লিখছি, সেটা যাই লিখছি আমার কাছে ওটা আমি যেহেতু নিজে লিখেছি আমার কাছে এটা অনেক বড়। ওইটাই অনেক, হ্যাঁ। তখন আমাকে ওরা বললো কি একজন যে তুমি এই কবিতাগুলো আর তোমার যে বইটা আছে না ওই বইটা আমাকে দিয়ে দিতে পারো, আমি তোমাকে বই বানিয়ে দিব। তখন আপু আমার তো নিজের লেখা, এগুলো তো কোনো মুখস্থ কবিতা না যে আমি, না না, এটা যখন আসে ভেতর হ্যাঁ আমি থেকে তখন লিখি। ভালো। এর জন্য তো আর আমি তো অত বুঝি নাই যে আমার কপি করে রাখা উচিত বা একটা কপি আমার কাছে থাকা উচিত আর একটা আপনাকে দেওয়া উচিত, এইসব আমার মাথায়, আমি ছোট তো আমি অত ছিল না। বুঝি না আপু। তখন আমার 41টার মতো কবিতা একটা খাতার, 10 টাকার খাতাগুলো কিন্তু মোটা হয় আর 5 টাকার গুলো চিকন ছিল। তখন আমি 10 টাকার ওই খাতাটা পুরো ওই কবিতার বইটাই বানাই ফেলেছি। এখন উনি নিয়ে বলেছে কি যে আমি তোমাকে কবিতার বই বের করে দেব। পরে আমি ওনাকে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখন ওনার কাছে আমি বলি যে আপনি আমার কবিতার বইটা তো বের করে দিলেন না। পরে কয় কোথায় আছে দিব, দিব কোথাও আছে দিব। তখন আমি একদিন ওনাদের বাড়িতে গেছি যে আমার কবিতার বই দেওয়ার দরকার নেই, আমার খাতাটা আমাকে দিয়ে দেন, আমি বই বের করবো না, আমার খাতাটা দেন। পরে বলছে যে খাতাটা হারাই ফেলাইছে। এখন তো আর কিছু বলতে পারবো না, বলছে তোমাদের খাতা, লিখিত ভাবে তো কিছু হয়নি। আমি তো আপু আমি বললাম না আমি তখন ক্লাস 5-এ, আমি বুঝি না ওইসব যে আমার লিখিত এরকম, আমি তো মনে করেন যে ঝগড়া করে দিছি, আমি ঝগড়া করে দিছি, আমার তো অত বোঝার দরকার নাই। আপনি আমার খাতা নিছেন, আমার খাতা দিবেন না কেন? ওর আম্মুর কাছে বলছি যে কাকি আপনার ছেলে আমার খাতা নিয়ে গেছে, খাতা দিচ্ছে না। ও বলতেছে তুমি আমার টেবিলে যাও, টেবিলে গিয়ে দেখো যে খাতা আছে কিনা। তো আমি সত্যি চলে গেছি তার টেবিলে, আমি তার বই খাতা সব আলোয় ফেলছি যে আমি খাতাটা খুঁজতেছি, কিন্তু আমি খাতাটা পাইনি। আমি এত শখ পাইছি, আমি অনেক কান্না করেছিলাম। না, অবশ্যই বাসায় তোমার এসে একটা আপু, মেধা ছিল লেখা। বাসায় এসে আমি এত কান্না করেছি। আমার বাসায় এসে মনে করেন ছোট মানুষ তো ওই এখন তো কান্নার কথা শুনে হাসবো, তখন এসে জুতা জোরে এক এক দিকে ফেলে মাটির ঘর তো গৌড়ানো শুরু করে দিছে আর কান্না করতেছে টোটালি। পরে আম্মু বলতেছে যে থাক কান্না করো না, তুমি আবার লিখো। কিন্তু আমার যে ওই যে এতগুলো কবিতা লেখা, মানে ওই শট আমি আর কবিতা লিখবো না, যা আমি আর মন কবিতা খারাপ লিখবো না। হয়ে গেছে। তখন থেকে আমি পুরো কবিতা লেখাই বাদ দিয়ে তাহলে দিছি। এখন আবার কিভাবে এখন আবার মন হচ্ছে যে সবাই তো দেখি একটা পদবি বাড়াই, সবাই তো বলতেছে আমি এই যে দেখি অনলাইনে সবাই কাজ করে, দেখি রন্ধনশিল্পীর পাশাপাশি যদি কবি নামটাও আসে তাহলে তো ভালোই হবে, কবিতা লেখা আবার শুরু আচ্ছা, করে তোমার দিয়েছি। লেখা একটি কবিতা আমাদের দর্শকদের আপু আমি শোনাও। খাতায় আমি নিয়ে আসছি এটা। মা তোমার কথা বড্ড বেশি মনে পড়ে, দেখি যখন তোমার ওই চাঁদ মুখ, মুছে যায় আমার সকল দুঃখ।
বুঝি কেন আমরা মাকে হারালে, থাকতে বুঝিবা কজনে। মা, তোমার কথা বড্ড বেশি মনে পড়ে। বিধি তুমি রাখো আমার মাকে তোমার ওই জান্নাতের বাগানে। চোখের পানিতে বলবো কথা, আল্লাহ তোমার ওই দরবারে। বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। দর্শক, আমরা একটা জোরে করতালি দিয়ে দিই তাসনিয়া মারুফের জন্য। চমৎকার একটি হচ্ছে মানে মাকে নিয়ে লেখা, এটা হ্যাঁ অবশ্যই আপু। হৃদয় ছোঁয়া কবিতা আমি বলবো। প্রত্যেকেই প্রত্যেকের মাকে অনেক ভালোবাসেন এবং হচ্ছে পৃথিবীর সব মা যেন ভালো থাকে এবং দীর্ঘায়ু হয়। এই পরবর্তীতে কবিতা নিয়ে কি কাজ করার ইচ্ছা? তুমি কি বই বের করবে এরকম? হ্যাঁ, ইচ্ছা এখন আছে। কি জমা করছো লিখে লিখে? এখন লিখে জমা করছি, কিছু দিয়েছি, বই তো বের হয় না, কিছু দিয়েছি। হুম। তবে দেখি পরবর্তীতে কি করি। তবে ইচ্ছা আছে নিজেই সম্পাদনা করে একটা বই বের করব, শুধু বাহ। একক কবিতা, মানে আমার কবিতাই শুধু। এটা কি 50টা নাকি 25 নাকি 100 কবিতা? কবিতা দিব, লিখছি, জমা করছি, হয়তো ছোট বড় দিয়ে দেখি। এখন আমি ওইভাবে সিদ্ধান্ত নিয়ে নি আপু যে আমি কতটা দিয়ে দিব। কথা বলবো তো সবার যারা কবি ইয়াগুলো করে, সেখানে কথা বলে জমা দিব আর কি। চমৎকার, চমৎকার। আচ্ছা, কেউ যদি উদ্যোক্তা হতে চায় তো সেক্ষেত্রে তারা কি করবে? আসলে উদ্যোক্তার কি কি গুণ থাকা উচিত বলে তুমি মনে করো? আসলে সব থেকে বড় কথা হলো, সেটা হলো নিজের অঢল বিশ্বাস এবং অঢাল ইয়ারটা লাগবে, আত্মবিশ্বাসটা লাগবে নিজের মধ্যে, যে আমি এটা পারবো কিনা। আমি মুখে মুখে বললাম যে আমি একজন উদ্যোক্তা হয়ে যাব, কিন্তু আমি কোনো কষ্ট পরিশ্রম কোনো কিছু করলাম না। পরিশ্রম হলো সুফলের চাবিকাঠি, আমরা সবাই জানি। কিন্তু পরিশ্রম না করলে কোনো জিনিস আমরা করতে পারবো না। এটা হলো সব থেকে বড় কথা, যে আমার ইচ্ছাটা, সৎ ইচ্ছাটা আমার থাকা লাগবে যে আমি এটা করব। এবং বিজনেস মানেই আপু লাভ লস দিয়ে। এখন আমি বিজনেসটা রানিং করলাম, আমি সেল করতে পারলাম না, আমার লস হয়ে গেল, আমি যা আর করব না। এভাবে যদি কারোর মন মানসিকতা থাকে, আমি তাহলে তাদেরকে বলবো তারা বিজনেস জগতে যেন না আসে, এরকম যাদের যদি মন মানসিকতা থাকে। আর যদি এরকম ইচ্ছা থাকে যে আমি ছোট বড় যেটাই করি, আমি মানে হালটা ছাড়বো না, আমি হালটা ধরে রাখবো, তাহলে হয়তো তারা সেভাবে থাকলে আর রানিং এ থাকলে হয়তো উন্নতি করতে পারবে। দর্শক, আসলে হাল ছাড়া যাবে না। যত বাধাই আসুক, যত সাউন্ডই আসুক, নেগেটিভ সাউন্ড কিন্তু অনেক আসবে। যখন একজন উদ্যোক্তা কাজ করে, আসলে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, আর সেখানে যদি নারী শব্দটি যুক্ত হয় তাহলে কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। তো এই মহা চ্যালেঞ্জের মধ্যে আমরা যারা নারীরা আছি, আমরা আমাদের উদ্যোক্তা জীবনটা পার করি এবং ওই যে বাধাগুলো আসবে, যেটা তাসনিয়া বললো, আসুক, আমরা থেমে যাব না, আমরা কাজ দিয়ে সেটা প্রমাণ করবো। আমরা কথা দিয়ে না, আমরা কাজ দিয়ে বিশ্বাসী। তো তাসনিয়া, আসলে কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগলো? আমার অনেক 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 ভালো লাগছে আপু এই অনুষ্ঠানে এসে, এবং আপনাকে পেয়ে আরো সব থেকে বেশি ভালো লাগছে। আপনি উপস্থাপনায় আপনার অনেক সুন্দর। আমি শুধু পুরোটা অনুষ্ঠান জুড়ে শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আছি যে কি সুন্দরভাবে কথা বলতেছে আপু, যে তুমিও কি অনেক সুন্দর করে। কথা বলো। অনেক এটাই। ধন্যবাদ তাসনিয়া, তুমি তোমার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আপনাকেও আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, হাল ছেড়ো না বন্ধু। যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সাপোর্ট এবং মনের ভিতর থেকে একটা প্রবল যে ইচ্ছাটা, সেটা রেখে এগোতে হবে। কারণ মানুষ নেগেটিভ কথা বলবে, সেটাকে যদি আপনি পিছনের দিক তাকিয়ে দেখে যে ও নেগেটিভ কথা বললো, তাহলে হবে না। সে মানুষ তো বলবেই নেগেটিভ কথা, তো পাবলিক ছাড়া তো আর কেউ বলবে না, এগুলো তো বলবেই। কিন্তু এইগুলোকে অপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে যদি সাফল্য অর্জন করতে চান। থ্যাংক এটুকুই। ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে আপনার ডিটেলসটা দিতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবেন। আসলে প্রতি পর্বে আমাদের প্রত্যাশা থাকে যে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা, নারীর জীবন সফলতায় ভরে উঠুক, এই কামনায় আজকে আমি হাসিনা আনসার নাহার আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।